নয়নিকা চক্রবর্তী আজকে আমাদের সঙ্গে বসে আছে জয়দেব স্যার ক্লাসেসে। এটা জয়দেব স্যার ক্লাসেসের জন্য একটা গর্বের দিন এবং একটা আলাদা আনন্দের দিন, কারণ নয়নিকা চক্রবর্তী সেটা করে দেখিয়েছে যেটা বাকিরা করে দেখাতে পারে না। সেটা হচ্ছে ক্যালকাটা মেডিকেল কলেজে পড়ার সুযোগ অর্জন করেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স দিয়ে। ওর র্যাঙ্ক হচ্ছে 1030, তাই তো? লক্ষ লক্ষ পরীক্ষার্থীদের মধ্যে ও 1030 র্যাঙ্ক করে ক্যালকাটা মেডিকেল কলেজে আজকে পড়ার সুযোগ পেয়েছে। এর থেকে সুখের দিন জয়দেব স্যার ক্লাসেসেরও হয় না, আর আশা করি ওর পরিবারের জন্য হয় না, কারণ ও আজকে ওর বংশের মুখ উজ্জ্বল করেছে, ওর পরিবারের মুখ উজ্জ্বল করেছে, এবং সব থেকে বড় কথা ওর বাবা মায়ের স্বপ্ন পূরণ করেছে। তার থেকেও বড় কথা ওর নিজের কেরিয়ারটাকে সেট করে নিয়েছে। আজকে ও 3-4 বছর পড়বে ক্যালকাটা মেডিকেল কলেজে। 3-4 বছর পড়ার পরে ও বেরিয়ে নরসেটের 80-90 হাজার টাকার চাকরি বা WBHRB CBT তে একটা 60-65 হাজার টাকার চাকরি করবে। এই দুর্মূল্যর বাজারে, এই বেকারত্বের বাজারে, যেখানে আজকে চাকরির জন্য হাহাকার চলছে, আনএমপ্লয়েড ইউথ ইঞ্জিনিয়ারিং করে, MBA করে, MSc BEd করে সব বসে আছে, সেখানে ও নিশ্চিতভাবে ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে, যেহেতু সরকারি কলেজ, প্রাইভেট কলেজ থেকে করলে হতো না। প্রাইভেট কলেজে বাবা মায়ের পয়সা দিয়ে ডিগ্রি অর্জন করলে এই সুন্দর ভবিষ্যৎ তৈরি হয় না। তো আজকে আমি আর কথা না বলে আমরা নয়নিকার কাছ থেকে জানতে চাইবো ওর এক্সপিরিয়েন্স, ওর আনন্দ, ওর অনুভূতি সম্পর্কে। নয়নিকা, তোর আজকে এরকম একটা মানে এক্সট্রাভাগেন্ট, একটা অ্যামেজিং, এক্সিলেন্ট, ওয়াও টাইপ র্যাঙ্ক 1030, কি রকম তোর ফিলিংস, কিভাবে বলবি? খুবই ভালো ফিলিংস হচ্ছে। আর সব থেকে বড় কথা, একদম যেগুলো আমার চাওয়ার কলেজ ছিল তার মধ্যেই আমি একদম আমার ফার্স্ট চয়েসের কলেজটাই পেয়েছি। জিএমআর দিয়েই পেয়েছি অবশ্যই। হ্যাঁ, এটা বলা হয়নি। জেনারেল ক্যাটাগরি জিএমআর র্যাঙ্ক 1030, নট এসসি এসটি ওবিসি ইডব্লিউএস। ও কিন্তু জেনারেল ক্যান্ডিডেট, জেনারেল কোটায় 1030 র্যাঙ্ক, জিএমআর র্যাঙ্ক। হ্যাটস অফ টু ইউ। ওকে, চল বল। আমি এই কোচিং থেকে পড়েছি, জয়দেব স্যার ক্লাসেস থেকে। প্রথম থেকেই 1 বছর পড়েছি আমি, একদম প্রথম থেকে স্যারেরা আপনারা গাইড করেছেন। তো স্টাডি মেটেরিয়াল, গাইড, মোটিভেশন সবকিছুই খুব ভালো ছিল, বকা মার সবই। তারপরে যে সোশ্যাল মিডিয়ার যে মোটিভেশন গুলো বা সোশ্যাল মিডিয়া ডিলিট করতে বলেছিলেন, সেগুলো প্রথম দিকে শুনিনি, কিছুদিন তারপরে শুনেছি, তার ফল পেয়েছি। সোশ্যাল মিডিয়া ডিলিট করার ফল নয়নিকা পেয়েছে, এটা কিন্তু সবাইকে বলে দে যে সোশ্যাল মিডিয়া কি রাখবে না রাখবে না, যারা আগামী দিনে পরীক্ষা দেবে তাদের জন্য কি বার্তা দিবে? রাখা উচিত নয়। যাদের খুব বেশি সেলফ কন্ট্রোল তারা রাখতে পারে, কিন্তু আমি যদি নিজের দিক দিয়ে বলি, একদমই রাখা উচিত নয়। যদি আমি কিছু একটা অ্যাম্বিশন নিয়ে এগোই। তুই ফোন থেকে কি কি ডিলিট করেছিলি? ইউটিউব ডিলিট করেছিলি? না, ইউটিউব ডিলিট আচ্ছা, করিনি। হোয়াটসঅ্যাপ ডিলিট করেছিলি? আমি ডিলিট করেছিলাম ফেসবুক আর ইনস্টাগ্রাম প্রথমে। ফেসবুক আর ইনস্টাগ্রাম মূল কাল। ইনস্টাগ্রাম ফেসবুক রাখলে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স, মেডিকেল জয়েন্ট এন্ট্রান্স বা আমাদের নিট কোনোটাতেই র্যাঙ্ক হবে না। নয়নিকা বলে দিল, যদি র্যাঙ্ক করতে হয় ইনস্টাগ্রামকে দূর হবে, মানে ইনস্টাগ্রাম শুড বি ডিলিটেড, ফেসবুক শুড বি ডিলিটেড, এন্ড আদার্স যদি কিছু অ্যাপ থাকে সোশ্যাল মিডিয়া, সেগুলো শুড বি ডিলিটেড, তবেই 1030 র্যাঙ্ক, জিএমআর র্যাঙ্ক পাওয়া যায়। শিওর? আচ্ছা, এবারে নয়নিকা বল যে তুই এই যে একটা এত বড় সোশ্যাল মিডিয়া থেকে দূরে রইলি, তার কিছু সাইড এফেক্ট ছিল কি, বা কিছু কষ্ট হয়েছিল সোশ্যাল মিডিয়া থেকে? প্রথমে তো কষ্ট হয়েছিল অবশ্যই, একদম অ্যাডিকশনই ছিল, অ্যাডিকশন, ড্রাগের নেশা মতো। তারপরে একটা সব যেগুলো ডিলিট করেছিলাম একদম ডিলিট করে দিয়েছিলাম। অনেকবার মনে হতো যে একবার ইনস্টল করি, কিন্তু করিনি সেটা। তারপরে আমার যে ফ্যামিলি ইস্যুস ছিল সেগুলোও আমাকে অনেক মোটিভেট করেছে, যে আমার মা অত কষ্ট করে পড়িয়েছে আমাকে সেই সময়। তো সেই জন্য আমি সেগুলো ভাবতাম রোজ। আর সেগুলো ভেবেই আমি আর কোনোদিন, যতদিন আমার পরীক্ষা না হয়েছে ততদিন আমি আর ফেসবুক আর ইনস্টাগ্রাম একবারও ইনস্টল করিনি। আর ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এগুলোতে সব একদম টাইমার দেওয়া ছিল যে এই টাইম হলেই একদম অফ। সবাই শুনছো? 1030 জিএমআর র্যাঙ্ক করতে গেলে কি কোয়ালিটির দরকার হয়, কি স্যাক্রিফাইসের দরকার হয়, কি মোটিভেশনের দরকার হয়, এবং সবথেকে বড় কথা সেলফ কন্ট্রোলের দরকার হয়, সেটা শুনছো।
এইভাবে নয়নিকার মতন যারা করবে তারাই কিন্তু জীবনে সফল হতে পারবে। আচ্ছা এবারে বল যে তোর আজকে আনন্দটা কিরকম হচ্ছে, 1030 র্যাঙ্কের পরে তোর জীবনটা কিরকম ভাবে বদলে গেল, তোর জীবনে কি নতুনত্ব হলো, তোর বন্ধু বান্ধব, তোর পরিবার, আত্মীয় স্বজন কি বলছে? যখন র্যাঙ্কটা হলো তখন ফ্যামিলি আমার সবাই খুশি হয়েছে, ফ্যামিলি নিয়ে কোনো ইস্যু নেই, কিন্তু বন্ধু বান্ধবের অনেকেই মানে দূরে সরে গেছে বা বন্ধু বান্ধবরা একবারে করে দিয়েছে। হ্যাঁ তোদের ক্লাসে আমি বলতাম যে যে র্যাঙ্ক করবি বন্ধু বান্ধবরা একবারে করে দেবে, বন্ধু বান্ধবরা হিংসা করে আর তোর সঙ্গে মেলামেশা করবে না, এটা বলতাম তো, সেটাই হয়েছে তো। এটা কিন্তু তোর জন্য নতুন কিছু হয়নি, বা ভাবিস না যে তোর সঙ্গেই হয়েছে বা ডিপ্রেস হয়ে যাওয়ার কিছু নেই। এটা প্রত্যেক অ্যাচিভারের জীবনেই হয়, কারণ তোর সঙ্গে এখন যারা অ্যাচিভার তারাই বন্ধুত্ব রাখবে, হ্যাঁ, করবে। হ্যাঁ, ক্যালকাটা মেডিকেল কলেজে নতুন যারা অ্যাচিভার তারাই তোর নতুন বন্ধু হবে। তোর বন্ধুত্বের বৃত্তটাকে, পুরোনো পচা বৃত্তটাকে ছুঁড়ে ফেলে দে। ওই বৃত্তটা পচা বৃত্ত, যদি ওই বৃত্তটা থাকতো তারাও তো চলে যেত ক্যালকাটা মেডিকেল বা পিজি আরজি করার সমস্ত জায়গায়। পচা বৃত্তের যে বন্ধুত্ব ছিল সেই বন্ধুত্বে যাওয়ার জন্য কোনো স্যাডনেস নয়, তোর এখন অ্যাচিভারদের সঙ্গে বন্ধুত্ব করা উচিত। অর্থাৎ অ্যাচিভার মানে যারা ক্যালকাটা মেডিকেল পিজি আরজি করে পড়ছে, এনআরএস এ পড়ছে, সেই নতুন বৃত্তের মধ্যে যাওয়া উচিত। তোর নতুন সার্কেল তৈরি হবে, তোর নতুন জীবন তৈরি হবে, নতুন পরিধি তৈরি হবে। নইলে তোকে টেনে তারা আবার সেই ব্যর্থতার গর্তেই ঢুকিয়ে দিত। বুঝতে পেরেছিস? এখন এটা ডিপ্রেশনের সময়, এটা বোঝার সময় যে ট্রানজিশন চলছে। গুটি পোকা থেকে সোয়া পোকা থেকে যেভাবে প্রজাপতি হয়ে যায়, তুই সেই গুটি পোকা থেকে সোয়া পোকা থেকে প্রজাপতি হয়ে যাচ্ছিস। নতুন বৃত্তে নতুন ভাবে ওড়ার উড়ান, স্বপ্নের উড়ান তোর ভর্তি হচ্ছে। অতএব সেখান থেকে কিন্তু ডিপ্রেস হবে না। বন্ধু বান্ধবরা যায় দুঃখ হয়, এখান থেকে প্রতি বছর যারা র্যাঙ্ক করেছে সরকারি কলেজে তারা প্রত্যেকেই একটা কথা বলেছে, স্যার সব পুরোনো বন্ধুরা আমাদের সাইড করে দিচ্ছে। কেন দিয়েছে? হিংসায় দিয়েছে, জেলাসিতে দিয়েছে। তারা হিংসা করছে, জেলাসি করছে। তারা আবার চেষ্টা করে তোকে হারিয়ে জেতার ক্ষমতা নেই, বা তোকে হারিয়ে তোর থেকে টপকে যাওয়ার ক্ষমতা নেই। তোর সঙ্গে দূরত্ব বজায় রাখছে কেন? না ও তো অ্যাচিভার, ওকে আমরা স্পর্শ করতে পারবো না, অস্পৃশ্য। রিয়েলি ইউ আর অস্পৃশ্য নাও, আনটাচেবল। কেন? কারণ হ্যাঁ, ব্যর্থদের সঙ্গে তোর কোনো টাচেবিলিটি থাকার দরকার নেই, ব্যর্থদের সঙ্গে তোর কোনো যোগ রাখার দরকার নেই। যদি সে সফল হতে চলে তো ওয়েলকাম, গুড, কংগ্রাচুলেট, তুই পেয়েছিস, আমি নেক্সট বারে নেবো, এবারটা মারতে পারি, পরের বারে নেবো বলে তোকে আবার বলা উচিত ছিল তোকে হারিয়ে দেখাবো। তাতেই কিন্তু আসল বন্ধুত্বের পরিচয় হতো। বুঝতে পেরেছিস? আচ্ছা এবারে বল, জয়দেব স্যার ক্লাসে পড়াশোনা কিরকম হয়েছে? পড়াশোনা খুব ভালো হয়েছে। গাইড শুধু মানে পড়াশোনা না যে নোটস দিয়ে দিলাম, দিয়ে তুমি পড়ো এরকম না, সমস্ত স্যারেরা মানে প্রত্যেকটা সাবজেক্টে যখন যেমন গাইড লেগেছে করেছেন আপনারা। আর ফোন, শুধু ক্লাসে না, ফোনের মাধ্যমে যখন আমরা বাড়িতে থাকতাম তখনও আমাদের গাইড করেছেন, সমস্ত ভাবেই গাইডেন্স পেয়েছি। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, জিকে, লজিক্যাল রিজনিং, হেলথ অ্যাপটিটিউড, প্রত্যেকটা সাবজেক্টেই খুবই হেল্প হয়েছে। আর ফিজিক্স এর ক্লাস ভালো লেগেছিল তো? ফিজিক্স এর স্যারের ক্লাস ভালো হতো তো? হ্যাঁ ভালো। ফিজিক্স এর ক্লাস নিয়ে কোনো এ নেই তো? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব সাবজেক্টের হেলথ অ্যাপটিটিউড সব, কোনো ক্লাস নিয়ে কি কোনো অভিযোগ আছে? না, হ্যাঁ, সব ক্লাস নিয়ে জয়দেব স্যার ক্লাসেস কে 10-এর মধ্যে কত দিবি? 10 11। 10-এ 10 দিচ্ছে। আমাদের নয়নিকা 1030 জিএমআর র্যাঙ্ক ক্যালকাটা মেডিকেল, এটা আমাদের জীবনের সব থেকে বড় পাওয়া, এবং এর জন্যই আমরা সারাটা বছর খাটি এবং পরিশ্রম করি। আজকে ও যে 10-এ 10 দিল, এটাই সব থেকে আমাদের বড় পাওনা। জয়দেব স্যার ক্লাসেসের এটাই, এর থেকে আর বড় পাওনা হয় না। নয়নিকা সার্টিফিকেট, নয়নিকা সার্টিফিকেট দিয়ে দিয়েছে মানে আমাদের ক্ষেত্রে আজকে খুশির দিন, তাই তো রে? আচ্ছা এবারে বল যে পুরো যে একটা বছর তুই পড়াশোনা করলি, বিভিন্ন বাধা অতিক্রম করলি, কিভাবে রুটিন সাজাতিস, কিভাবে পড়াশোনা করতিস, কিভাবে ডিস্ট্রাকশন গুলোকে দূর করতিস, কিভাবে তুই ক্যালকাটা মেডিকেল পেলি? মানে ক্যালকাটা মেডিকেল পাওয়া তো যাত্রার কথা নয়, মানে যে কেউ পায় না ক্যালকাটা মেডিকেল পাওয়াটা, কারোর পক্ষে অত ইজি নয়, মানে এটা একটা স্বপ্ন সত্যি হওয়া। কি করে তুই করে ফেললি? পড়তে হবে, এটা তো মেন কথা। আর ডিস্ট্রাকশন বলতে আমার ফোন ছিল অবশ্যই, ওই সোশ্যাল মিডিয়া। যেদিন থেকে আমি সোশ্যাল মিডিয়া ডিলিট করেছি সেদিন থেকে অনেকটাই ডিস্ট্রাকশন কমে গেছে। সোশ্যাল মিডিয়া কাল কাল কাল, হ্যাঁ। সোশ্যাল মিডিয়া মানে একদম সর্বনাশে একদম শুরুয়াত বা শেষ, তাই তো? হ্যাঁ ম্যাডাম বলুন। ওনার মা রত্নগর্ভা, নয়নিকার মা, এবং ওনাকে আমরা আজকে পেয়েছি আমাদের এই শুভ মুহূর্তে, সন্ধিক্ষণে, এবং ওনাকেও আমাদের তরফ থেকে, জয়দেব স্যার ক্লাসেসের তরফ থেকে প্রণাম জানাই ম্যাডাম। এবং আমরা আজকে গর্বিত যে আপনি নয়নিকার মা হয়ে আমাদেরও গর্বিত করেছেন। আজকে যদি আপনি কিছু বলতে চাইছিলেন যদি বলেন, সোশ্যাল মিডিয়া সম্পর্কে বা এই পুরো ব্যাপারটা নিয়ে কিছু একটু বলতে চাইছিলেন। আমি বলতে চাইছি যে আপনার পড়ানো তো আমি রাখছি স্টুডেন্টদের, কিন্তু আপনার এই যে কথাবার্তা, এত সুন্দর করে মোটিভেশন,
যে মানে কিভাবে তুই সবকিছুকে পিছনে ফেলে, ওর বাবার সবকিছু অবস্থা ওই সময় খুব খারাপ অবস্থা গেছে, কিন্তু সবকিছুকে কিভাবে জয় করতে হবে। স্যার কিন্তু পড়াশোনা ছাড়া অন্য টাইমে আমি মানে রাত্রের দিকেও ফোন করতাম স্যারকে, স্যার একটুখানি মোটিভেট করুন ওকে, ও খুব ভেঙে পড়ছে, কান্নাকাটি করছে। তখন ও ওই সময়টা খুব খারাপ গেছে, ওর বাবার জন্য খুব মন খারাপ করতো, মানে করতে পারতো না, কাঁদতো। সেই সময়ও সেই স্যার হাত ধরে, মানে হাতটা ধরে টেনে তুলে বার করে এনেছেন ওই পরিস্থিতি থেকে। সেই দিনগুলো স্যার, মানে স্যারের কাছে আমরা সত্যিই কৃতজ্ঞ। খুব সুন্দর, খুব সুন্দর স্যারের এখানের পড়াশোনা ছাড়াও আরো অন্যান্য বিভিন্ন সমস্যা থেকে স্টুডেন্টদের যে উনি হাত ধরে বার করে আনেন, সেগুলো খুব ভালো বিষয়। আমার তো মানে আমি ধন্য এরকম গাইডেন্স পেয়ে আমার মেয়ের জন্য। এবং পরবর্তীতেও আমার মেয়ে যখন ট্রেনিং পাস করে বেরোবে, স্যারের সাথেই কিন্তু আমরা থাকবো। দশে কত স্যার দেবেন যাতে ম্যাডাম? সরকারি চাকরির ক্ষেত্রে তো আরো পরীক্ষা দিতে হবে, এখানেই তো শেষ নয়। 10-এ 10, মানে 10-এ যদি আরো কিছু থাকে তার থেকেও বেশি। মানে আপনার 10-এ পয়সা 10। জলে যায়নি তো? এখানে যে পয়সা দিয়ে পড়িয়েছিলেন মেয়েকে, সেই পয়সা দিয়ে পড়ানোটা জলে যায়নি তো আজকে? না, একদম না, পয়সা একদম উসুল হয়েছে তো? হ্যাঁ, না মানে পয়সা উসুল হওয়াটা তো একটা বড় ফ্যাক্টর। এত পয়সা দিয়ে পড়ান, সেই পয়সাটা যদি না উসুল হয় তাহলে তো একটা গায়ে লাগবে। পয়সা উসুল হয়েছে এবং আপনাদের স্যাটিসফাইড পাচ্ছেন, মানে না না হ্যাঁ নয়, কিন্তু না, জয়দেব স্যার, স্যারকে আপনারা কি মানে 10-এ 10 দিচ্ছেন, এটাকে আমাদের কাছে বিরাট 10-এ বড় 10 আশীর্বাদ। তো বটেই, এবং আরো বেশি কিছু, অনেক কিছু। স্যার 10-এ 200 দিয়ে দেবো স্যারকে। আপনার কাছে আপনার চরণে আমার শত কোটি প্রণাম। মানে আপনি যে আমাদের দিলেন, এটা আমাদের সৌভাগ্য, এটা আমাদের সৌভাগ্য যে আপনি দিয়েছেন। ওদের তৈরি করা তো আমাদের কাজ, কিন্তু আপনি যে 10-এ 10 দিয়ে আমাকে 10-এ 200 দিয়ে ধন্য করেছেন, এর জন্য আপনাকে হাজারবার প্রণাম করি। জয়দেব স্যার কাছে পড়তো যখন খুব বকাবকি হতো, খুব প্রেশার হতো, পড়ার প্রেশার হতো, বলতো যে তখন স্যার, কিরকম করা উচিত ছিল? কারণ আজকালকার বাবা মারা তো বলে যে প্রেশার দেওয়া উচিত নয়। না না, একদমই তাই। স্যার ঠিক করেছেন, 100 বার করেছেন। মানে এর পরে আরো যে রাস্তাগুলো হাঁটবে, স্যার এভাবেই যেন গাইড করেন। দরকার হলে ক্লাসের বাইরে, আমি তো বলেইছিলাম ক্লাসের বাইরে বার করে দেবেন, তাও ঠিক আছে স্যার। মানে আমার মেয়েও কোনো দিক দিয়ে স্যারকে করেনি যে মা পড়া না পারলে স্যার কিন্তু বাইরে বার করে দেন, বেশ করেন স্যার, ঠিক করেন। এইটাই ছিল স্যার, মানে কে মারধর করতাম বলে, মানে মারধর মানে একটুখানি বকাবকি করতাম, সেটা কি খুব খারাপ লাগতো? না, মানে তখন তো স্যার জমজম করে করতিস, ক্লাসে তো পুরো মানে ক্লাসে তো দেখতাম, ভয় তো অর্ধেক দিন ক্লাসে আসতিস না, অর্ধেক দিন ক্লাস বান, পড়া ধরার দিনগুলোতেই নেই ক্লাসে। হ্যাঁ, ও মানে রোজ বলছি পড়ে আসতিস না, কিন্তু চাপটা রেখেছিলাম বলেই তো আজকে সফলতাটা এসছে। শাসনটা ছিল বলেই তো, শাসন করে কিছু ভুল করেছি? এই বল, শাসনটা রেখেছিলাম বলেই তো হয়েছে। যদি আমি ছেড়ে দিতাম, পড়লে পড়, না পড়লে না পড়, পরের ছেলে পরমানন্দ ভেবে যদি ছেড়ে দিতাম, শাসনই না করতাম, যদি তোদের ধরে বেঁধে বকাঝকা না করে পড়াতাম, সেটা হতো? আর পড়াশোনা কি অনলাইনে হয়? তোরা খালি বলতিস অনলাইনে পড়ে নেবো, স্যার বাড়ি থেকে লিঙ্ক পাঠিয়ে দেবেন, তোদের বারণ করতাম ক্লাসে এসে পড়। তোর একটা বিপদ হয়েছিল অনলাইনে পড়েছিলি। আচ্ছা, অনলাইনে পড়াশোনা হয় কিনা একটু বলতো? কিছু মাস অনলাইনে। হ্যাঁ, না মানে পড়াশোনাটা অনলাইন অফলাইন কোনটা তোর বেস্ট? অফলাইন বেস্ট। অফলাইনই তো তুই পড়েছিস, কেন অফলাইনে বেস্ট কেন? অফলাইনে মানে একটা স্যারের সাথে সবসময় কানেক্ট করা যাচ্ছে, অনলাইনে তো সেইভাবে আমি পারবো না। স্যার পড়াচ্ছেন, আমি অনলাইনে এনথুজিয়াজমটা থাকে না, বোরিংনেস এসে যায়। এবং পড়াটাও ঠিক ক্লাসে বসলে যে একটা পরিবেশ, বাকিরা কম্পিটিশন, ও পারছে আমি পারছি না, পরিবেশটা বোঝা একটা যায় যে আমার পরিবেশ। পাশে এসে এগোচ্ছে না পিছোচ্ছে, বা কম্পিটিশনটা আমাকে কাদের সাথে করতে হচ্ছে, অফলাইনে ওটা বোঝা যায়। অনলাইনে তো আমি একা বসে আছি, আমি নিজেকেই বড় মনে করবো। একদম একদম, এবং সব থেকে বড় কথা পরিবেশটা অনেক হেল্প করে, এবং সব থেকে বড় কথা হচ্ছে কম্পিটিশনটাকে আমরা ফিল আপ করতে পারি। এবং অফলাইনের পড়াশোনার কাছে কোনোদিন অনলাইন থাকে না, এবং অফলাইনের জন্য কিন্তু আজকে আমাদের এই সাফল্য, এটা কিন্তু মানতে হবে। মানে অফলাইন কিন্তু আমাদের সফলতাটাকে একটু বাড়িয়ে দেয়, তাই তো? যেটা তুই বলতে বলতে আমি তোর মায়ের কাছে চলে গেছিলাম, যে তুই কিভাবে রুটিন সাজাতিস, কিভাবে পড়তিস পড়ার মধ্যে। যখন এখন সব মেয়েরা যেরকম বলছে, হ্যাঁ পড়তে ভালো লাগে না, পড়া মনে রাখতে পারি না, পড়া মনে থাকে না, পড়ছি অথচ বা পড়া মনে থাকছে না, ভুলে যাচ্ছি, পড়তে ভালো লাগছে না, এইগুলো তো তোর সাথেও হয়েছে। এইগুলোকে তুই কি করে ওভারকাম করতিস? পড়া তো মনে থাকবে না, ভুলে যাবো, এটা স্বাভাবিক, আমারও হতো। কিন্তু রিভিশনটা একটা মানে রিভিশন, খুব বড় রিভিশন, দ্যাটস ইট। রিভিশন, মক টেস্ট আর মক টেস্ট অ্যানালাইসিস। আমরা মক টেস্ট করাতাম তো। হ্যাঁ, অনেক। আচ্ছা, তারপর বল বল। এই প্রথমে তো সিলেবাস শেষ করা, সেটাকে খুব ভালো করে করতে হবে। আর সিলেবাস শেষ করে একদম যেটা অন্ধের মতো রিভিশন করলেও হবে না,
আমাকে বুঝতে হবে মক টেস্ট দিয়ে দিয়ে যে আমার দুর্বল কোন জায়গাগুলো, সেগুলোকে আমাকে আবার বেশি করে করতে হবে, আর বাকিটা আমাকে হালকা করে রিভিশন দিলেও হবে। মোট কথা রিভিশনটা দিতেই হবে, 2 বার 3 বার 5 বার যে যত ভালো রিভিশন দেবে সে আরো ভালো তত র্যাঙ্ক করতে পারবে। আর মক টেস্ট দুটো কম্বাইন করে করতে হবে। যখন লাস্ট 3 মাস বা পড়তে যখন ভালো লাগতো না তখন কি করতিস, বা যখন পড়া মনে রাখতো না তখন কি করতিস? যখন পড়তে ভাল লাগতো না তখন আমার একটা মোটিভেশনের জায়গা ছিল যে স্যার আপনাদের কথাগুলো ভাবতাম, আপনি ছিলেন, অরিত স্যার ছিল, তিনিও আমায় খুব হেল্প করেছেন। আপনাদের দুজনের মানে কথাগুলো আমি মনে করতাম যে স্যারেরা কি বলেছে, তারপরে এই কথাটা যে পাশের বন্ধুটা যেই পেয়ে যাবে তখন বুঝতে পারবি যে আসল দুঃখটা কিরকম, তখন আর বাকিরা আজকে বুঝছে আর তুই বুঝছিস না। এখন বাকিরা এই কথাটা শুনেনি, তুই শুনেছিলি, তুই বুঝছিস না, এখন বাকিরা বুঝছে তো। এইগুলোই মনে করে মোটিভেটটা আরো নিজেকে নিজে করতে পারতাম। আচ্ছা, এবারে জয়দেব স্যার ক্লাসের সম্পর্কে আপনি 2-4 কথা বলুন নয়নিকা ম্যাডাম, কারণ আপনি আজকে ক্যালকাটা মেডিকেলের স্টুডেন্ট। ক্যালকাটা মেডিকেলের স্টুডেন্ট যখন জয়দেব স্যার ক্লাসের সম্পর্কে বলে তার একটা আলাদা ভ্যালু থাকে, তার একটা আলাদা গ্ল্যামার থাকে। তো আপনার কাছে আমি জানতে চাইবো নয়নিকা ম্যাডাম, জয়দেব স্যার ক্লাসের সম্পর্কে যদি 2-4 কথা বলেন। জয়দেব স্যার ক্লাসেসে আমি যখন থেকে ভর্তি হয়েছি স্টাডি মেটেরিয়াল স্যারেরা দিয়েছেন, সেগুলোকে পড়িয়েছেন, এবং শুধু স্টাডি মেটেরিয়াল না, স্যারেরা নিজেরাও আমাদেরকে গাইড করতো কিভাবে নোটস বানাবো, দাগ দিয়ে দিয়ে একদম ধরে ধরে প্রত্যেকটা লাইন ধরে ধরে আপনি পড়িয়েছেন, বাকি স্যারেরাও পড়িয়েছে। ফিজিক্স আমি পড়াই, কিন্তু এটা নয় যে আমি পড়াই না, জয়দেব আমি বলে পড়াই না, শুধু নাম করছে, আমি ক্লাস করি তো, ক্লাস পড়াই এবং সেখান থেকে কমন আসে তো, কোশ্চেন কমন এসেছিল। আরে বল, কোশ্চেন কমন এসেছিল তো। এই হার্ড কোশ্চেনের মধ্যে যে তুই এত হাজার এত কোশ্চেন বলছিস সব বিশাল কঠিন এসছে, বিশাল কঠিন এসছে, সেই বিশাল কঠিন কোশ্চেনও কোশ্চেন কমন পেয়েছিস তো? হ্যাঁ কিনা, সত্যি করে মন থেকে বল। আমি তো জোর দিচ্ছি না, সত্যি করে কোশ্চেন কমন পেয়েছিস আমরা তো? দাগ দিয়ে পাঠিয়েওছিলাম স্যারেদেরকে যে এইগুলো কমন এসছে আমাদের পড়ানো থেকে, নোটস থেকে। নিজেরাই খুঁজে বার করে ফেলেছিলি যে কোশ্চেন কমন এসছে, এবং সব থেকে বড় কথা কোশ্চেন কমন এসছে এটা বলছিস, একটু বেশি করে বল যে কোশ্চেন কমন পেয়েছিস, সত্যি না মিথ্যে? এত শক্ত কোশ্চেনের মধ্যে 80% কমন পেয়েছি। 80% কোশ্চেন কমন পেয়েছে, এটা এটা মিথ্যে না সত্যি? না, সত্যি একদম। আমি বলছি যে আমি কোশ্চেন পেপারের দাগ দিয়ে দিয়ে পাঠিয়েওছি স্যারেদেরকে, আপনাদের পাঠিয়েছিলাম যে কোন কোনগুলো কমন এসছে। কত পার্সেন্ট কমন এসেছিল? 80 থেকে 90% 80 থেকে 90% কোশ্চেন কমন এসেছিল। কেন এসেছিল? খুঁটিয়ে পড়িয়েছি বলে, ডিটেইলসে পড়িয়েছি বলে কোশ্চেন কমন পেয়েছিলি। কোশ্চেন কমন পাওয়ার পর আমাদের নামে দু কথা ভালো বলেছিস নিশ্চয়ই, ভালো লেগেছিল তো? কোশ্চেন কমন পাওয়ার পর কিরকম অনুভূতি? কোশ্চেন যখন আমরা পরীক্ষার হলে গিয়ে কমন পেলাম তখনই তো একটা ভালো ফিলিংস যে আমার চেনা কোশ্চেন সব, আমাকে ভাবতে হচ্ছে না আমি ওএমআর ফিল আপ করে দিচ্ছি। এইটা খুব ভালো লেগেছে। কমন আর আর জয়দেব স্যার ক্লাসে যেটা বলছিলি খুঁটিয়ে পড়া, ওখান থেকে আবার শুরু করা, আমি মাঝখানে ঘেটে দিলাম তোকে। ফুটিয়ে পড়ানো হয়েছে একদম প্রথম দিন থেকে এমন বলা হয়নি যে এখনো পরীক্ষা দেরি আছে। সবসময় বলা হয়েছে যে না, পরীক্ষা এগিয়ে আসছে, ভালো করে পড়তে হবে, মক টেস্ট দিতে হবে। আর প্রত্যেকটা স্টাডি মেটেরিয়ালের হাফ বা হাফেরও হাফ যখন শেষ হতো তখনও মক টেস্ট নেওয়া হতো। এমন নয় যে শুধু পরীক্ষার আগে 10-15টা মক টেস্ট নেওয়া হয়েছে, প্রচুর মক টেস্ট নেওয়া হয়েছে। আর মক টেস্ট কম্পিটিটিভ যে কোনো পরীক্ষায়, নার্সিং, জয়েন্ট এন্ট্রান্সে বা যে কোনো পরীক্ষায় মক টেস্টটা তো খুবই গুরুত্বপূর্ণ। মানে রেগুলার মক টেস্ট অপর্যাপ্ত, মানে আনলিমিটেড মক টেস্ট হয়েছে, ক্লাস হয়েছে, শাসন হয়েছে, বকা হয়েছে, পড়া ধরা হয়েছে, পড়া ধরার দিন বান করা হয়েছে, ক্লাস আসা হয়নি, সবকিছু নিয়ে আজকে আমরা ক্যালকাটা মেডিকেল, তাই তো? তাহলে জয়দেব স্যার ক্লাসে পড়লে ছেলেমেয়েরা সফল হতে পারে ম্যাডাম? সফল হতে পারবে অবশ্যই। ক্যালকাটা মেডিকেলের মতন মেয়ে আজকে আপনার, আর জয়দেব স্যার ক্লাসে পড়লে তাহলে কিছু হয় তো নাকি না হয় না? অবশ্যই হয়, মানে হয়ই, একদম হবেই। জিও স্যারেদের কথা শুনতে হবে, স্যারেদের কথা, স্যারেদের কথা শুনতে হবে, বেড়ে পাকামো মানলে হবে না, পাকামো মানলে হবে না, স্যারেদের কথা শুনলে সফলতা আসবেই, তাই তো? আগামী দিনে যারা পরের বছর পরীক্ষা দেবে তাদের জন্য তোমার বার্তা কি নয়নিকা ম্যাডাম? না, বি সিরিয়াস, আই এম নট জোকিং। আমি আপনাকে সম্মান দিচ্ছি এই জন্য কারণ তুমি ক্যালকাটা মেডিকেল স্টুডেন্ট, তোমার গায়ে লেগে গেল ক্যালকাটা মেডিকেল স্টাম্প, এটা আজীবনের সাফল্য হলো। মানে তুমি তোমার নাতি নাতনিকে দেখাবে আমি ক্যালকাটা মেডিকেল থেকে পড়ে পাস করেছি। এটা ছেলে গেলে কথা? ভারতবর্ষে পশ্চিমবঙ্গে কটা ছেলে মেয়ে আছে যার সার্টিফিকেট ক্যালকাটা মেডিকেল কলেজের ধাব্বা মানে ইয়ে রয়েছে, স্ট্যাম্প রয়েছে? তুমি সেই ক্যালকাটা মেডিকেলের রত্ন। অতএব তুমি বলো যে ক্যালকাটা মেডিকেলের রত্ন কিভাবে আগামী দিনে যারা ক্যালকাটা মেডিকেল পেতে চাইছে তারা কিভাবে পড়াশোনা করবে? তারা
জয়দেব স্যার ক্লাসেস যেমন স্যারেদের কথা আমরা শুনেছি, হুম, সেরকম সব কথা শুনে চলতে হবে, বেশি এদিক ওদিক করলে পাকামো মারা যাবে না, হ্যাঁ, শুনে যে নিজে নোটস বানাচ্ছি নিজে বা ইউটিউবে আরো 3-4টে চ্যানেল ফলো করছি, এরকম করলে পুরোটাই ঘেটে যাবে। যে ইউটিউবে 3-4টে চ্যানেল ফলো করে পড়াশোনা হয়? না, হ্যাঁ, এটাই তো ইউটিউবে বলছি, পড়াশোনা হয়? অনেকে পরে আমি শুনেওছি। কি করে? ইউটিউবে পড়াশোনা করে, ইউটিউবে পড়াশোনা করে রেজাল্ট করে, মানে তোর মতে হওয়া সম্ভব না, সম্ভব নয়, সম্ভব নয়। আচ্ছা যাই হোক, আমি ঘেটে দিলাম তোকে। হ্যাঁ, তাহলে কি কি করতে হবে? স্যারেদের কথা শুনতে হবে, স্যারেরা যে টাইমে যেটুকু পড়া দিচ্ছে সেটুকুই করতে হবে। মানে যদি কম দেয় কমই পড়তে হবে, তবু ডেলি পড়ে। আমরা একটা প্রথমে ভুল করেছি, পড়িনি, জমিয়েছি, তারপরে সেটা ওই জন্যই আমি সাজেশনটা দেবো যে পড়াটা না জমিয়ে দিনের দিন পড়ো। আবার সেটা আপনি যেভাবে পড়াতেন, যে পড়ালেন, পরের দিন যেটা পড়ালেন দুটো আবার একসাথে মার্চ করে রিভিশন করুন। এটা খুব ভালো জিনিস, আমি এটা করতে বলবো, এটা করার সাজেশন দেবো আমার পরে যারা পরীক্ষা দিচ্ছে। আর 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 কি আর ফাঁকিমারা পরামর্শ দেবে? না, হ্যাঁ, ফাঁকিমারা, সোশ্যাল মিডিয়া করা, এগুলো পরামর্শ দেবে। আর কি পরামর্শ দেবে তাহলে? সোশ্যাল মিডিয়া থেকে একদম দূরে থাকারই পরামর্শ দেবো, কারণ ওই সময়টা কেউ বুঝতে পারবে না যে আমি কখন 8 ঘন্টার বদলে 2 4 ঘন্টা ঘন্টা 2 ঘন্টা কেটে গেল। আগে আমরা ওই অ্যাডিকশনটা কাটাই, হ্যাঁ। সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশনটা কাটাই। আর জয়দেব স্যার ক্লাসেসে তুই এলি কেন, এটা আমার জানা হয়নি। তুই যখন এলি জয়দেব স্যার ক্লাসেসে, কি ভেবে এলি? হ্যাঁ, হাজারটা তো ইনস্টিটিউট ছিল বা সব অনলাইন পড়াশোনা ছিল, সব ছেড়ে ছুড়ে দিয়ে এরকম একটা জয়দেব স্যার ক্লাসেসের কাছে কেন এলি? কারণ আমরা তো পাঠশালা পড়াই, আমাদের এখানে তো পাঠশালা ধরে বেঁধে পড়ানো, মেরে ধরে একদম তৈরি করা হয়। তো তুই এখানে জয়দেব স্যার ক্লাসেসে কেন পড়তে এলি? আমি যখন ইনস্টিটিউশন এরকম খুঁজছিলাম, কোচিং খুঁজছিলাম নার্সিং এন্ট্রান্স দেবো বলে, তখন আমি সমস্তই রিভিউ করেছি, বেশিরভাগই আমি অনলাইন দেখেছি। আমার প্রথম থেকে এটা ছিল যে আমি অনলাইনে পড়বো না, আমার হবে না, আমার অফলাইনই চাই। এবং আপনাদের যে ভিডিওগুলো আমি দেখেছি, এরকম আমার মতো আগের যারা দিদিরা রিভিউ দিয়ে গেছে, ইন্টারভিউ দিয়েছে, তাদের সব কথা আমি শুনেছি, তারপরেই আমি ডিসাইড করেছি যে এখানে ভর্তি হবো। যে পাবি ক্যালকাটা মেডিকেলে এখনো পাবি, জয়দেব স্যার ক্লাসেসে পুরো ব্যাচকে ব্যাচ রয়েছে। ক্যালকাটা মেডিকেলে তোর আগের সিনিয়র ব্যাচ এখনো সব রয়েছে। গিয়ে আমি তোকে নাম দিয়ে দেবো, সব গিয়ে দিদিদের সঙ্গে যোগাযোগ করে নিবি। সব জয়দেব স্যার ক্লাসেসের চ্যাম্পিয়ন, সেই চ্যাম্পিয়নরা ওখানে আছে, পিজিতেও আছে, আরজিকর, সব এনআরএস সর্বত্র পাবি, ঠিক আছে? কিন্তু ক্যালকাটা মেডিকেলেও আমাদের সমস্ত চ্যাম্পিয়নরা রয়েছে, ওদের সঙ্গে বন্ধুত্ব করে নিবি। তাদের দেখে, তাদেরটা শুনে অফলাইনে পড়ার ডিসিশন নিয়েছিস, এবং এইভাবেই দেখেছিস যে অফলাইনে পড়লে হয়, অনলাইনে পড়লে হয় না। সেই জায়গা থেকে মনে হয়েছে যে হ্যাঁ, জয়দেব স্যার ক্লাসেসে পড়া যায়, তাই তো? তো জয়দেব স্যার ক্লাসেসে পড়ার যে আনন্দটা ছিল, সেই আনন্দটা যদি বলিস, যে শুধুই কি আমরা বকেছি মেরেছি, লোকে তো আসবে না, ভয় পাবে, বলবে এই তো কোথায় আমাদের একদম মানে জেলখানায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। জয়দেব স্যার ক্লাসে আনন্দ ছিল না? ফাঁকিও মারতাম, আড্ডাও দিতাম। সেগুলো তো আমরা মানে এখন বলতে পারবো না, কিন্তু বলছি যে আড্ডাই আর কি, সবই হতো। স্যারেরা তো ফ্রেন্ডলি ছিল, সমস্ত স্যারেরা। আম মেখে খাওয়া, পেঁপে মেখে সেটাও তো আমরা allow করেছি, আনন্দ তো ছিল। পিকনিক পিকনিক করা সবই করতে দিয়েছি আমরা, এরকম নয় যে পড়ানো না আমরা একদম জল্লাদ হয়ে গেছি। হ্যাঁ, আনন্দ করেছি, কিন্তু পড়ার সময় পড়াটা করতে হবে, এইটাই আমরা বলেছি, তাই তো? তাহলে তুই এবারে আমাকে একটু শুধু বল যে ফিজিক্স, কেমিস্ট্রি আলাদা আলাদা করে কিভাবে রেডি করলি, মেনলি ফিজিক্স বা ফিজিক্যাল সায়েন্স। হ্যাঁ, এটা তো একটা ট্রিকি, ম্যাথস এর বিরাট একটা পার্ট থাকে। তো সেই ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্স, এটাকে তুই কি করে রেডি করলি? ফিজিক্সে কিভাবে নিজেকে এত চ্যাম্পিয়ন বানালি, এত সুন্দর নাম্বার পেলি, সেটা যদি একটু বলিস, বাকিরা কিভাবে রেডি করবে? পড়তে হবে ফিজিক্সে, নিউমেরিক্যাল খুব ভালোভাবে অঙ্ক গোড়া থেকে ডগা, আমি আগে বলি অঙ্ক 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 অঙ্ক, ফিজিক্সের অঙ্ক, প্রত্যেকটা ফর্মুলা, আর সেই ফর্মুলা ধরে ধরে অঙ্ক রোজ প্র্যাকটিস করতে হবে। বাহ, খুব রোজ সুন্দর। রোজ করলে তবেই হবে, একদিন দুদিন গ্যাপ দিয়ে মাঝে মাঝে করলাম তাহলে ক্যালকাটা মেডিকেল হবে পিজি হবে না, আরজিকর হবে না, এনআরএসও হবে না। আর বায়োলজির এই এত মুখস্থ কি করে করতিস? বায়োলজি বা লাইফ সায়েন্স যেটাই বলি, কি করে করতিস? বায়োলজি প্রথমে পুরো মানে পুরো যে স্টাডি মেটেরিয়াল গুলো সব আমাদের স্টাডি মেটেরিয়াল পড়লেই হবে তো? হ্যাঁ। আমাদের স্টাডি মেটেরিয়াল থেকে কমন আসে তো? হ্যাঁ। আমাদের স্টাডি মেটেরিয়াল এনাফ তো? স্টাডি মেটেরিয়ালের বাইরে কিছু পড়ার দরকার নেই তো? যা স্টাডি মেটেরিয়াল এক্সট্রাও থাকে, এক্সট্রা থাকে, মানে স্টাডি মেটেরিয়াল থেকে তুই যে 80-90% কমন পেয়েছিস, আমাদের স্টাডি মেটেরিয়াল পড়েই পেয়েছিস তো? জোরে বল। হ্যাঁ স্যার, একদম স্টাডি মেটেরিয়াল থেকে পড়েই পেয়েছি।
স্টাডি মেটেরিয়াল থেকে পড়ে 80-90% কোশ্চেন কমন পাওয়া যায় তো, এবং তুই 80-90% কোশ্চেন কমন পেয়েছিস তো, এটা সত্যি কথা তো। হ্যাঁ, সত্যি। অতএব জয়দেব স্যার ক্লাসেসে পড়লে, মন দিয়ে পড়লে ভালো রেজাল্ট করা যায় এবং র্যাঙ্ক করা যায়। তোর আগামী দিনের পরিকল্পনা কি? এই তো 4 বছরে 3 বছরে হয়ে যাবে। আপনার কাছেই আবার আসবো, যে আমাকে সিবিটি দিতে হবে, আগে আমি চাকরির চেষ্টাটা করব, তারপরে আমি আবার পোস্ট এমএসসি করব। হ্যাঁ, তো তার মানে এমএসসি করব, সরকারি চাকরির পরীক্ষা করব, যেগুলো করব, হ্যাঁ ডিগ্রিটা বাড়াবো। কিন্তু তুই নর্সেট আগে দিবি না, ডব্লিউবিএইচআরবি দিবি না, আরআরবি দিবি না, ইএসআই দিবি? মাইনের সবকটাতে এক এক রকম। নর্সেটটা দেবো না, গ্ল্যামারাস, ঠিক আছে, কিন্তু তার আগে আমরা আরআরবিটা করে নেবো, কারণ নর্সেটের জন্য 3 বছরের থাকবো তো, তো আমরা আগে এটা করে নেবো, আরআরবি করে নেবো। তুই ডব্লিউবিএইচআরবির পরীক্ষায় যদি চাকরিটা পেয়ে যাস, তো সেটার পরে তুই নর্সেটটা করতে পারবি, তারপরে তুই এমএসসিটা করতে পারবি, ঠিক আছে? অতএব চিন্তা করবি না, এখন কলেজ লাইফটাকে ভালো করে এনজয় কর। কিন্তু হ্যাঁ, টপ হতে হবে কলেজের টপার আবার আমি হতে দেখতে চাই, যে ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে নয়, শুধু পুরো পশ্চিমবঙ্গের মধ্যে টপার নয়নিকা চক্রবর্তী। আমি কিন্তু থাকবো না। তোর মা একটু আগে বলছিল যে স্যার আর নেই, স্যার আর ধাক্কা মারার নেই, বকার নেই, ঝকার নেই, কেউ নেই। আর আমার মনে না, ধাক্কা মারবে কে? পড়ছিস কি পড়ছিস না আমি জানবো কি করে? পড়াশোনাটা করছিস না তো জানতে পারবো না। যাক, আর চাইবো ম্যাডাম, যদি রেজাল্ট খারাপ হয় ফার্স্ট সেমিস্টারে না, আমাকে একটু বলবেন, ঠিক আছে? রেজাল্ট ডুবলেই বলবেন, সঙ্গে নিয়ে চলে আসবেন, ঠিক আছে? না দিয়ে ছেড়ে দেবো, চোখের জল বার করতে হবে, বুঝতে পেরেছেন তো? নইলে এদের হবে না, এদের বোঝাতে হবে, যদি ফার্স্ট সেমিস্টারের প্রথম পরীক্ষা খারাপ হয় আমাকে অবশ্যই জানাবেন, বুঝতে পেরেছেন ম্যাডাম? শিওর তো? একদম। ও আপনি কোনো চিন্তা করবেন না, ও সরকারি চাকরি পাওয়া পর্যন্ত আমি রয়েছি। ও সরকারি চাকরি পাওয়ার পরে বিয়েটা দিয়ে দেবেন, জামাই হয়ে যাবে, তখন জামাইয়ের এতে চলে যাবে, কিন্তু তার আগে ওকে ওর বাবার মতন আমি ওকে একদম গার্ড করে রেখে সরকারি চাকরি, এমএসসি সব করে দেবো, ঠিক আছে? মনে রাখবে, একদম মন খারাপ করবি না, ঠিক আছে? দুঃখ করবি না। বাবার জন্য কি বলবি বল, বাবা যেখানেই থাকুক শুনতে পাবে। বাবার জন্য আমি কাঁদি না, সত্যি বলতে। আমার মনে হয় যে ঠিক আছে, দেখছে যেভাবেই আছে, দেখুক। হ্যাঁ, যে পাশে পাই না, এটাই একটা দুঃখ হয়। ছবি থাকে, আমি ছবিতেও দেখি না, আমি মনে করি ঠিক আছে, ওই যে ছবির মাধ্যমে একটা সে নেই, এটা আমি অনুভব করতেও চাই না। প্রতি পলে পলে সে আছে, হ্যাঁ, সে আছে, প্রতিটা যেভাবে আছে রক্তকণায় রয়েছে, হ্যাঁ, এবং প্রত্যেকটা সাকসেসের সে মানে সাক্ষীও থাকছে। হ্যাঁ। কিন্তু তাকে ওখান থেকে যাতে আমরা খুশি করতে পারি, তার জন্য। ম্যাডাম কাঁদছেন এই সুখের দিনে কেন? আছে তো, কাঁদছেন কেন ম্যাডাম? এই সুখের দিনে কাঁদবেন না। উনি আছেন, এই রুমেও আছেন, উনিও দেখছেন, উনিও শুনছেন, আমাদের এই পুরো ব্যাপারটা উনি সাক্ষী থাকছেন। মা চোখের জলটা মুছছে। ওর বাবা আছে, প্রতি ক্ষণে আছে, এবং ওর বাবা সবটা দেখছে, ওর বাবা সবটা দেখছে, ওর বাবা সবটা বুঝছে। ওর বাবাও আপনার সঙ্গে রয়েছে, ওর সঙ্গে রয়েছে, ওদের বাবার আশীর্বাদ রয়েছে। ও নিশ্চয়ই জীবনে সফল হয়ে দাঁড়িয়ে নিজেকে প্রমাণ করবে, তাই তো রে? আমার মা একটা অনেক বড় মোটিভেশন আমার, কারণ একদমই একা পড়িয়েছে আমাকে। যখন আমার বাবাকেও সামলেছে, যখন বাবার শরীর খারাপ, আমাকেও সামলেছে। প্রথম মাসের মাইনে 60,000 65,000 টাকা পেয়ে কি করবি? তো মাকেই দিয়ে দেবো, আমি জানি না কি করবো। বা মায়ের আটু বয়স হয়ে গেলে মনে কর তুই 65,000 টাকা 80,000 টাকা রোজগার করছিস, শ্বশুর বাড়ি চলে গেছিস, আমার আগে আমার মা থাকবে, আমি তো বলেছি আমার আবার কি চিন্তা ম্যাডাম? এই বাজারে ছেলেরা মায়েদের দেখে না, সেখানে মেয়ে আপনার সরকারি চাকরি তো পাবেই, আর আপনাকে 80-90,000 টাকা মাসে দিয়ে দেবে। চিন্তা করবেন না, আপনার বুড়ো বয়সে কোনো চিন্তা নেই, এরকম মেয়ে পেয়েছেন ছেলের বাড়া, ঠিক আছে? দুঃখ পাবেন না। আর যেখানেই যে আছে সে নিঃসন্দেহে আছে। কিন্তু সত্যি আমারও খারাপ লাগছে, দুঃখ লাগছে, আজকে ওনাকে এই আমাদের মধ্যে এই আনন্দের সময় পেলে ভালো লাগতো, কিন্তু নিয়তি সময়ের ফের তো কিছু বলা যায় না। কিন্তু যেখানেই থাকুক আমরা বলবো যে হিপ হিপ হুররে। কাকে? বাবাকে বলবো আমরা হিপ হিপ হুররে। আমরা আছি, জিতবো, করে দেখাবো, এবং সবটাই তুমি দেখতে পাবে, তাই তো ম্যাডাম? তাই তো? না না, ওর কর্ম, আপনার মোটিভেশন, আপনার কর্ম, এটা সব থেকে বড় কথা। আর আমি তো ছড়ি নিয়ে আছি অলরেডি, চিন্তা করবেন না। তো পরে একবার আসুক, কিন্তু রেজাল্টটা খারাপ করবি না ক্যালকাটা মেডিকেলে, ঠিক আছে? চলো সবাই মিলে হিপ হিপ হুররে, নয়নিকার জন্য হিপ হিপ হুররে।